প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সরকারি হরঙ্গা কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি। প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা এই অধ্যায়টি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে আলোচিত হয়ে থাকে। শিক্ষণফল। পাঠ শেষে শিক্ষার্থীরা মূলত ব্যবসার কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী, সেই সম্পর্কে আলোচনা করা হবে। ব্যবসার কার্যাবলীগুলো আমরা এক নজর দেখে নিব। প্রথম কার্যাবলী হচ্ছে উৎপাদন করা, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, এরপর হচ্ছে অর্থসংস্থান, তারপর হলো পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। এরপর হচ্ছে মৌখিকরণ, বিজ্ঞাপন ও প্রচার, বীমাকরণ, অনুদ্ভাবন, সাংগঠনিক কার্য সম্পাদন, গ্রাহক সেবা প্রদান। প্রথম যে কার্যাবলী সেটি হচ্ছে উৎপাদন। ব্যবসার মূল যে কাজ সেটি হচ্ছে পণ্য উৎপাদন করা। কেউ পণ্য উৎপাদন করে সে পণ্য পুনরায় বিক্রি করে। যেমন একজন কৃষক, সে আলু অথবা চাল, ধান, গম এগুলো সে উৎপাদন করে পরবর্তীতে সে বিক্রি করে। যদি সে উৎপাদন করে নিজের ভোগ করার জন্য বা খাওয়ার জন্য, তাহলে কিন্তু সেটা ব্যবসার কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন একজন ব্যক্তি সে কিছু ধান রোপণ করলো এবং সেই ধানগুলো হচ্ছে নিজে ভোগ করবে, অর্থাৎ সারা বছর যেই চাল লাগে সেই চালের জন্য যদি সে ধান রোপণ করে এবং সেটা যদি সে পরবর্তীতে নিজেই ভোগ করে, তাহলে কিন্তু এটি ব্যবসার কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ব্যবসার অন্তর্ভুক্ত হবে তখনই যখন উৎপাদিত পণ্য আবার কি করা হবে, ক্রয় বিক্রয় করা হবে। যদি বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করা হয়, তাহলে সেটা কি বলা হবে, ব্যবসার কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেউ যদি মাছ চাষ করে, সেটা যদি নিজেই বাসায় খাওয়ার জন্য চাষ করে, তাহলে কিন্তু সেটা ব্যবসার কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যদি সে মাছ চাষ করে এবং সেই মাছ উৎপাদন হওয়ার পর পরবর্তীতে আবার বিক্রি করা হয়, তাহলে সেটা ব্যবসার কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ব্যবসার মূল যে কাজ সেটি হচ্ছে পণ্য উৎপাদন করা। এরপর হচ্ছে দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় ছাড়া ব্যবসায় কার্যাবলী সম্পাদন হতে পারে না। যেমন আমরা একটু আগে দেখলাম, সেটি হচ্ছে উৎপাদন। এখন উৎপাদন করা হবে কিসের জন্য? মূলত বিক্রি করার জন্য। যদি নিজের ভোগের জন্য উৎপাদন করা হয়, তাহলে কিন্তু সেটি ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেটা আমি একটু আগে বললাম, যদি কেউ মাছ চাষ করে অথবা ধান রোপণ করে এবং সেগুলো যদি সে পরিবারের নিজেদের ব্যয় মেটানোর জন্য উৎপাদন করে, তাহলে সেটা ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আর সেই উৎপাদিত দ্রব্য বা পণ্য পরবর্তীতে কি করা হবে? বিক্রি করা হবে। তাহলে ক্রয় বিক্রয় এটা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কাজ। কেউ যদি পণ্য উৎপাদন করতে পারে অথবা আবার কেউ উৎপাদিত পণ্য ক্রয় করে আবার বিক্রি করতে পারে। যেমন আমরা দেখতে পাই যে আলু উৎপাদন করা হয়, কৃষক সেই আলু আবার পাইকাররা কিনে নিয়ে যায়, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী কিনে নিয়ে যায়। এরপর খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে যারা গ্রাহক বা ক্রেতা তারা ক্রয় করে থাকে বা ভোক্তারা ক্রয় করে থাকে। এটা হচ্ছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত মালিকানা শব্দ স্থানান্তর হয়। এক ব্যক্তির মালিকানা পরবর্তীতে আরেক ব্যক্তির কাছে চলে যায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এরপর যে কার্যাবলী সেটা হচ্ছে অর্থসংস্থান। ব্যবসা প্রতিষ্ঠান যেমনই হোক না কেন, সেটা যদি ছোট হয় অথবা বড় হয়,
যে ধরনেরই হোক না কেন, অর্থসংস্থান ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। অর্থসংস্থানকে ব্যবসায়ের প্রাণ বলা হয়ে থাকে। যেমন একজন মানুষ প্রাণ ছাড়া যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে বা লাইফ ব্লাডও বলা হয়ে থাকে, জীবনী শক্তি। অর্থসংস্থানও ঠিক একই রকম। তো ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে অর্থসংস্থান। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, তার ব্যয় নির্বাহের জন্য এই অর্থসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। অর্থসংস্থান সে বিভিন্নভাবে করতে পারে, কখনো নিজেই করতে পারে, আবার কখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আসতে পারে, আবার বিভিন্ন আর্থিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকেও সে ধার গ্রহণ করতে পারে। এরপর হচ্ছে পরিবহন। উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মাধ্যম সেটি হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত সত্ত্ব যেই প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা দূর হয়। এক জায়গায় উৎপাদিত পণ্য আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব পালন করে পরিবহন। যেমন মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। এই মুন্সিগঞ্জের আলু চাহিদা সারা বাংলাদেশে থাকলে সেই সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে হচ্ছে পরিবহন। তো পরিবহন ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। তারপর হচ্ছে গুদামজাতকরণ। কিছু পণ্য একটা নির্দিষ্ট মৌসুমে উৎপাদন হয়, কিন্তু তার চাহিদা সারা বছর রয়েছে। যেমন আমরা উদাহরণ হিসেবে সবচেয়ে বর্তমানে যে বিষয়টি সেটি হচ্ছে আলু। আলু শীতকাল মৌসুমে উৎপাদন হবে, কিন্তু তার চাহিদা কিন্তু সারা বছরই থাকবে। তাহলে সারা বছর এই চাহিদা পূরণ করার জন্য আলু কি করতে হবে? গুদামজাতকরণ করে রাখতে হবে, কোল্ড স্টোরে রাখা হয়। তো ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ মূলত সময়গত যেই বাধা আছে সেই বাধাটা দূর করে। এরপর হচ্ছে ব্যবসার কার্যাবলীর আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। যেমন আমরা যদি চিত্রটি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই বিভিন্ন রকমের টমেটো দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। এছাড়া তোমরা বাজারে যদি আমের মৌসুমে দেখবে বাজারে ছোট আম, বড় আম, মাঝারি আম থাকে, তাহলে বিভিন্ন ভাগে ভাগ করা এটাকে বলা হয় পর্যায়িতকরণ। ছোট আমের যে দাম বড় আমের কি একই দাম হবে? একই দামে হবে না। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টমেটো গুলো, এই যে টমেটো এটার যেমন দাম হবে, আবার এটার কি একই রকম দাম হবে? একই রকম দাম হবে না। অর্থাৎ যেটা ভালো হবে সেটার দাম একটু বেশি হবে, আবার যেটা একটু নিম্নমানের হবে সেটার দাম একটু কম হবে। অথবা যেটা বড় সাইজ তার দাম বেশি হবে, যেটা ছোট সাইজ তার দাম কম হবে। তার মানে হচ্ছে পণ্য বাছাই করার পর তার মান নির্ধারণ করাটি হচ্ছে প্রমিতকরণ। এবার হচ্ছে মোড়কীকরণ। মূলত মোড়কীকরণ পণ্যের চাহিদা বৃদ্ধি করে। আকর্ষণীয় মোড়ক হলে দেখতে ভালো লাগে এবং সবাই ওই পণ্য কিনতে চায়। যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে বাক্স বা বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে খেজুর রয়েছে। তো খেজুর না, আপেল রয়েছে। সুন্দর কারো বাসায় নিয়ে যাওয়ার জন্য বেশ একটা উপযোগী বক্স। তো কাউকে উপহার দেওয়ার জন্য এমন একটি বক্স দেওয়া যেতে পারে। তো মুরগিকরণ আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি করে। আকর্ষণীয় মোড়ক থাকলে মনে হয় যে এই মোড়কের মধ্যে আরো আকর্ষণীয় পণ্যদ্রব্য রয়েছে। তো মুরগিকরণ করা এটি ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এবার হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার। আমার কাছে কি পণ্যদ্রব্য আছে সেটা ভোক্তার কাছে জানাতে হবে এবং তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তো ভোক্তা যদি জানতে না পারে তাহলে কিন্তু সে পণ্যদ্রব্য কোথায় আছে এটা জানতে পারবে না। তো ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার। যত বেশি প্রচার করা হবে তত বেশি পণ্যের প্রসারতা লাভ করবে, কারণ একটি কথা আছে, প্রচারেই প্রসার। জ্ঞান সংক্রান্ত যে প্রতিবন্ধকতা সেটা মূলত বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে দূর করে থাকে। এরপর হচ্ছে বীমাকরণ। ব্যবসায় প্রতিনিয়ত ঝুঁকি থাকে। কখনো অগ্নিকাণ্ডের মাধ্যমে সবকিছু পুড়ে যেতে পারে, কখনো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। তো ব্যবসার যেই
যদি ঝুঁকিমুক্ত রাখতে চায় বা নির্বিঘ্নে ব্যবসা করতে চায়, সেজন্য ব্যবসার যে ঝুঁকি রয়েছে সেটা কমানোর জন্য বীমাকরণের ব্যবস্থা করা রয়েছে। তো বীমাকরণ মূলত কি করে, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারীর ওই বীমাকৃত বস্তুর ঝুঁকি গ্রহণ করে থাকে। তো ঝুঁকি সংক্রান্ত যে প্রতিবন্ধকতা সেটা বীমার মাধ্যমে দূর হয়ে থাকে। এরপর হচ্ছে পণ্য উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত যারা বড় ধরনের ব্যবসায়ী তারা গবেষণা করে থাকে যে ভোক্তার কোন ধরনের পণ্যের চাহিদা রয়েছে সেটা নিয়ে তারা অলওয়েজ রিসার্চ করে। যেমন চেয়ার দেখবে, বিভিন্ন ধরনের এখন চেয়ার পাওয়া যায়, গার্ডেন চেয়ার, রয়্যাল চেয়ার, ইজি চেয়ার। তো মানুষ যেভাবে পেতে চায় ঠিক সেভাবেই পণ্যটা তৈরি করার যে চিন্তা ভাবনা সেটি হচ্ছে পণ্য উদ্ভাবন। মানুষের কাজকে সহজ করে দেওয়ার জন্য আরো সহজে যেন সে কাজটি সম্পন্ন করতে পারে নির্বিঘ্নে নির্দ্বিধায়, সেজন্য কিন্তু অলওয়েজ চিন্তা ভাবনা করা হয় নতুন নতুন পণ্য উদ্ভাবন। যদি এই পণ্য নিয়ে গবেষণা করা না হয় তাহলে কিন্তু নতুন নতুন পণ্য আসবে না। মানুষের চাহিদা কি, যুগের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে বা যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো পণ্য উদ্ভাবনের মাধ্যমে মূলত সেটি দূর করা হয়ে থাকে। তো ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে পণ্য উদ্ভাবন করা, নতুন নতুন পণ্য উদ্ভাবন করা। এরপর হচ্ছে গ্রাহক সেবা প্রদান। ব্যবসার কাজ গ্রাহক সেবা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। আমি একটি পণ্যদ্রব্য বিক্রি করলাম, বিক্রি করে দেওয়ার পরেই কিন্তু আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। সেটা যদি ভোক্তা কমপ্লেন করে এবং সেটার যদি সে সেবা পেয়ে না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই কাস্টমার আমার পণ্যদ্রব্য কিনতে চাইবে না। তো গ্রাহক সেবার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক ধরে রাখা হয় এবং তাদেরকে সন্তুষ্টি অর্জন করতে পারে সে ব্যবস্থা করে থাকে। শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে মূলত ব্যবসার যেই মৌলিক কাজগুলো রয়েছে সেই কাজগুলো আলোচনা করলাম। এই কাজগুলো যদি বুঝতে পারো তাহলে সৃজনশীল যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে তোমরা সেই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর আমরা যে চিত্রের মাধ্যমে দেখালাম সেই চিত্রগুলো যদি বুঝতে পারো এবং সেটা নিয়ে যদি তুমি একটু চিন্তা করো তাহলে প্রতিটি কার্যাবলী সম্পর্কেও তুমি নিজেই ধারণা লাভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, সরকারি হোমিও কলেজের অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।